নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি অনলাইন প্রেডিকশন করার জন্য। এই অনলাইন প্রেডিকশনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা প্রেডিকশন। আমাদের মধ্যে অনেক প্রতিভা থাকতে পারে, আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকতে পারে। আমরা শিক্ষার দিক দিয়ে বা ছাত্রছাত্রীর অবস্থার মধ্যে দিয়ে, ছাত্রাবস্থায় আমি ভালো স্টুডেন্ট হতেই পারি, কিন্তু আপনারা যদি খুব ভালো মতন লক্ষ্য করেন চারিপাশে চারিদিকে এই সমাজে অলিতে গলিতে যারা ভালো আছে, যারা সফল এবং যারা তাদের লক্ষ্যে পৌঁছেছে, যে লক্ষ্যটা তারা নির্ধারণ করেছিল, প্রত্যেকেই কিন্তু শিক্ষিত নয় বা প্রত্যেকেই কিন্তু ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় হতো না। তার কারণ যেটা, যে আমাদের জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইন্ডসেট করা। এবং এই যে মাইন্ডসেটটা করলাম, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? আমি গাছের মধ্যে পাখি বসে আছে, তার যে চোখের মণি, সেই চোখের মণিটা দেখতে পাচ্ছি। আর রামবাবু শ্যামবাবুকে যদি বলা হয় তাহলে বলবে আমরা গাছ দেখতে পাচ্ছি, বাতাস বইছে, ঝিরঝির করে পাতাগুলো নড়ছে, সব দেখতে পাচ্ছি। এই জাতকটিও কিন্তু ওয়ান অফ দেম, রামবাবু শ্যামবাবু রহিমবাবুদের মতোই একজন ট্যালেন্টে পরিপূর্ণ, এবং যদি ভালো ছাত্র হিসেবে দেখা যায় তাহলে অত্যন্ত ভালো ছাত্র, কিন্তু আলটিমেট মাইন্ডসেট বলে কিন্তু কিচ্ছু নেই, হাতড়াচ্ছে। এবার সবচেয়ে প্রবলেম কি, যখন আমি মনে করি আমি সবকিছু জেনে গেছি, যখন আমি বিপদে পড়বো তখনই কেবলমাত্র সুমন্ত বাবুর কাছে আমি প্রেডিকশন করাবো বা সুমন্ত বাবুর কাছে যাব। আদারওয়াইজ সুমন্ত বাবু ফাবুকে আমি মানি না, আমি নিজেই সবকিছু নিজের মতন করে নিজে সিদ্ধান্ত নিচ্ছি। এই যে যুব সমাজের মধ্যে বা যুবা সমাজের মধ্যে এই মানসিকতাটা চলে এসছে, তার ফলে অত্যন্ত ট্যালেন্টেড ছেলে মেয়েদের আমি দেখেছি ভুল রাস্তায় চলে যেতে, ভুল পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমি যখন এই প্রেডিকশনটি করব তখনই আমি কিন্তু ডিটেলিং করব এবং সবিস্তারে বর্ণনা করব যে কেন এই ধরনের অবস্থান ক্রিয়েট হচ্ছে। আমি এই প্রেডিকশনটি শুরু করার আগে শুধু দুটো কথা বলছি। আমি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি তারা শুনছে কিনা জানি না, কিন্তু যারা তোমরা কথাগুলো শুনছো, ভবিষ্যতে কখনো যদি আমার চেম্বারে আসো তাহলে এইগুলো কিন্তু মেনটেন করবে। এমন অনেকে রয়েছে যারা যখন আমার চেম্বারে আসে তখন আমার জন্য জামা প্যান্ট, এমন অনেকে রয়েছে যারা অনেক কিছু যখন চেম্বারে আসে আমার জন্য নিয়ে আসে, বলে গুরুর জন্য নিয়ে আসছে। আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কখনো আমাকে হিরে মণি মাণিক্য সোনা রূপা যাই দাও, তোমরা আমাকে প্যান্ট শার্ট কোট জুতো হোয়াটএভার যাই দাও, আমি কিন্তু আমার স্টুডেন্টদের বা আমার কাছে যারা আসছে প্রেডিকশন করাতে, কারোর কোনো জিনিস সেই অর্থে গ্রহণ করি না। এবার তুমি আমাকে কোনো জিনিস উপহার দিলে, সেটা আমি কাকে দিয়ে দিলাম সেটা আমার ব্যাপার। কখনো যদি জানতে পারো যে স্যারকে আমি একটা খুব মূল্যবান, তার কাছে মূল্যবান একটা কোনো জিনিস উপহার দিল, একটা খুব সুন্দর কোট হয়তো উপহার দিল, স্যার সেটা বস্তির বা রাস্তার পাশে খালি গায়ে থাকা একটা ভিখারিকে দিয়ে দিল, কেন দিয়ে দিল এই প্রশ্নটা কিন্তু কখনো করবে না। আমাকে কেউ যখন কোনো কিছু দেয়, সেটা আমি নিজের কাছে রাখবো না, সেটা বিলিয়ে দেব,
দান করে দেব, সেটা আমার ব্যাপার। আর দ্বিতীয়ত, কালকের চেম্বারে 12 জন, মানে একেবারে জার ভর্তি ভর্তি নারকোলের নাড়ু। 12 জনের মধ্যে আবার কেউ কেউ ওই আমাদের গুড়ের নারকোলের নাড়ু, চিনির নারকোলের নাড়ু এনেছিল। মানে আমি দেখলাম রান্নাঘরে রয়েছে প্রায় 13-14টা বা 14-15টা মতন কিন্তু বাক্স হয়ে গেছে, এত নারকোলের নাড়ু। আমি নারকোলের নাড়ু অত্যন্ত পছন্দ করি, তাই আর বিশেষ করে এখন তার ততটা গরম নেই, সুতরাং নষ্ট হওয়ারও ভয় নেই, আমি রেখেই দিয়েছি। কিন্তু কখনো চিন্তা করেছো যে আমার যদি কোনো স্ত্রী থাকতো, আমার যদি কোনো সন্তান থাকতো, বিশেষ করে কন্যা সন্তান থাকতো, তাহলে তোমাদের কি অবস্থা করতো? তোমরা জানো আমি সুগারের পেশেন্ট, আমার প্রেশার আছে, হাই সুগার আছে, চোখটা আস্তে আস্তে ডিস্টার্ব করছে। ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম, বলেছিল আর গাড়ি চালাবেন না, তাই জন্য এখন গাড়িও চালাই না বেশ কয়েকদিন হলো। তাহলে সেই অবস্থায় তোমরা এত মিষ্টি মিষ্টি দিচ্ছ, স্যারকে যে অর্ঘ্যটা প্রদান করছো সেটা স্যারের কাছে বিষ রূপে পরিগণিত হচ্ছে, বা সেইটা খেলে স্যার যতদিন লাস্টিং করার কথা তার চাইতে অনেক কম অবস্থায় লাস্টিং করে স্বর্গে চলে যাবে। সেটা কখনো চিন্তা করলে না? যদি আমার একজন স্ত্রী থাকতো তাহলে তোমাদেরকে কি করতো বুঝতে পারছো? যদি আমার কোনো মেয়ে থাকতো তাহলে তো তোমাদের মারতে যেত। আমার মেয়ে হলে আমার মতোই হতো, কেননা মেয়েরা বাপের মতন হয়, সুতরাং মারতে যেত। সুতরাং তোমরা যখন আমার চেম্বারে আসবে, স্যারকে যদি খাওয়াতে হয়, নোনতা জাতীয় অনেক খাবার রয়েছে, লুচি, পরোটা, রাধাবল্লভী, ডালপুরি আমার খুব প্রিয়, আলুর দম, তারপরে কত রকমের কত খাবার রয়েছে। মিষ্টি খাওয়া আমার পক্ষে ক্ষতিকর। আমি একক একটা পাগলা ভোলা মানুষ, আমার কাছে এনে নাড়ু পছন্দ করে নাড়ু দিয়ে দিলাম, সেইগুলো তো স্যারের কাছে বিষ। এটা কখনো ভাবলে না? এটাকে কি ভালোবাসা বলে? আমি দেখা গেল আমি কোনো কিছু আনলাম, তার সাথে 4-5টা এমনি নাড়ু আনলাম, এগুলো খাবেন, সেটা আলাদা ব্যাপার। আর 200টা করে নারকোলের নাড়ু দিয়েছ। আমি নারকোলের নাড়ু এত পছন্দ করি যে বিলাতেও পছন্দ করি না, একদম সত্যি কথা বলছি। কিন্তু এটাও তো সত্যি কথা, এগুলো যদি আমি খাই তাহলে আর 10 বছর লাস্টিং করলেও তার জায়গায় আমি 3 বছর আর লাস্টিং করবো। এটা তো মিথ্যে কথা নয়? ছোট্ট একটা বিজ্ঞপ্তি, তারপর আমি আমার প্রেডিকশনটি শুরু করব। প্রথমে জন্ম ছক বলবো, তারপর স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলবো। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনাল কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চায় তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়েরিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি, বা আমি এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশনটি করব এবং পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যদি মনে হয় প্রেডিকশনটি মূল্যবান, তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের, সেই দায়িত্ব কিন্তু আমার নয়। পরে কোনো কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, ব্লক হয়ে গেল, হোয়াটএভার, অনেক কিছু হতে পারে, তখন স্যার আমার তো এই প্রেডিকশনটা হারিয়ে গেছে স্যার, বেকার বলে কিন্তু কোনো লাভ নাই। জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, আজকের দিনে আর নতুন করে বলবো না। শুধু এইটুকুই বলবো, এই জাতকের মেষ লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং কন্যা রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে শনি বসে রয়েছে, 3 নম্বর ঘরে রাহু এবং বৃহস্পতি,
4 নাম্বার 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে শুক্র বুধ চন্দ্র সূর্য, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে প্লুটো, 9 নাম্বার ঘরে কেতু মঙ্গল, 10 নাম্বার ঘরে ইউরেনাস নেপচুন, 11 নাম্বার এবং 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। এবার যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে কেতু বসে আছে, 5 নাম্বার ঘরে শনি, 6 নাম্বার ঘরে চন্দ্র এবং বুধ, 7 নাম্বার ঘরে নেপচুন প্লুটো, 8 নাম্বার ঘরে শুক্র বৃহস্পতি, 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, ইউরেনাস বসে আছে, 9 নাম্বার ঘরে ইউরেনাস বসে আছে, 10 নাম্বার ঘরে মঙ্গল এবং রাহু, 11 নাম্বার ঘরে রবি, 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। এখন এই জাতকটি কয়েকটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিই। এই জাতকটির প্রথম প্রশ্ন, সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ পেয়েছিল, কিন্তু সেই কাজটিতে জয়েন করা তার সম্ভব হচ্ছে না, যে কোনো কারণেই হোক। এখন তার মূল প্রশ্ন যেটা হচ্ছে যে আমি কি আরো এরকম ধরনের অপরচুনিটি পাবো? ওর কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে, আমি পিএইচডি নিয়ে খুব চিন্তায় আছি, মাস্টার্স 2025 এর জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। আমি জানি না যে পিএইচডি করতে করতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করা যায় কিনা। যদি যায় তাহলে ওকে, তাহলে আমার কিছু বলার নেই। যদি না যায়, তুমি সর্বপ্রথম আয়নাটাকে পরিষ্কার করো না, নিজের মুখটাকে পরিষ্কার করো। নিজের মুখের মধ্যে ময়লা রয়েছে আর আয়নাটাকে পরিষ্কার করছে, কত ধুলো না, আয়নায় কোনো ধুলো নেই। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি একটা স্বপ্ন দেখা ছেলে, কিন্তু তোমার পজিটিভ ভাবে কোনো টার্গেট নেই। টার্গেটটা নেই কেন জানো? তার কারণ হচ্ছে বৃহস্পতির ঘরে কেতু এবং মঙ্গল বসে রয়েছে। এই যে বৃহস্পতির ঘরে, ধনুর ঘরে মঙ্গল বসে থাকা, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ ছিল, কিন্তু কেতু বসে রয়েছে এবং সবচেয়ে বড় কথা 3 নাম্বার ঘরে বুধের ঘরে, মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, হ্যাঁ, এবং সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে যদি বৃহস্পতি এবং শনি দ্বারা, কেননা শনি আমাদের বৃষর ঘরে বসে রয়েছে, শনি এবং বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে কেতু কিন্তু 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরকে ড্যামেজ করে দিচ্ছে। কেতু এবং মঙ্গল বেশ কয়েকটি নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার ক্ষেত্রে নিয়ে আসবে। প্রথম সেটা হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া, আজকে এইটা করবো, কালকে ওইটা করবো, কালকে সেইটা করবো। আর যেহেতু তুমি অশিক্ষিত নয়, তাই জন্য কোনো একটা কিছু করতে গেলে ছোটখাটো কোনো কিছু একটা পেয়ে যাবে, পেলাম করি, আবার এইটা করি ওইটা করি, কিন্তু দেখছি স্বপ্ন অনেকটা। আহুতি দিতে হয়, মনে রেখো, আহুতি বলে একটা কথা আছে। আমি যদি অনেক স্ট্রং কোনো স্বপ্ন দেখি, আমি যদি পজিটিভ একটা স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য আমি লড়াই করছি না, আমি স্যাক্রিফাইস করছি না, আমি পরাজিত হচ্ছি না। তুমি ভাবছো এইগুলোর মধ্যে দিয়ে এক্সপেরিয়েন্স গ্যাদার করছো, তা নয়। আমি আমার মনটাকে যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করব, এইটা একবার করব, ওইটা একবার করব, এইটা একবার করব, কিন্তু আমার স্বপ্ন আলাদা, তখন সবকিছু কিন্তু গুলিয়ে হয়ে যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, দেখবে তুমি স্যাটিসফাই হতে পারছো না। এবং মঙ্গল কেতুর, কেননা কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, তুমি স্যাটিসফাই হতে পারছো না। দ্বিতীয়ত, মঙ্গল এবং কেতুর জায়গাটা কি করবে, সারাক্ষণ ধরে, যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে, বৃহস্পতি মানে কি, আমার ভেতরের যে জ্ঞান আছে সেটাকে কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি একটা এক্সাম্পল বলেছিলাম, পশ্চিমবাংলায় এরকম 3-4 জন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দেবো, যে এই অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন দেখলে তুমি পাগল হয়ে যাবে, কিন্তু আলটিমেট সেই অ্যাস্ট্রোলজারেরা কিন্তু প্রফেশনালি সফল হতে পারেনি।
তাহলে প্রফেশনালি সফল হওয়ার জন্য বৃহস্পতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে এবং তুমি তো শিক্ষিত, মাস্টার্স শেষ হয়ে যাবে, তারপর তুমি ভবিষ্যতে উচ্চ শিক্ষার জায়গা রয়েছে। তাহলে তুমি কি নিচু লেভেলে বিরাজ করছো? নিচু লেভেলে বিরাজ করছো না, কিন্তু মঙ্গল কেতুর রিফ্লেকশন তোমাকে কখনো স্যাটিসফাই করবে না, তোমাকে কখনো স্যাটিসফ্যাকশন দান করবে না, এবং সব সময় তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর থাকবে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি 3 তলাতে উঠবো, আমি আস্তে আস্তে এক ধাপ করে সিঁড়ি দিয়ে উঠছি এবং আমার লক্ষ্য 3 তলাতে ওঠা। আর আরেকটা হচ্ছে একবার 1 তলায় যাচ্ছি, একবার নিচে আসছি, ভাবছি লিফটে করে চলে যাই, লিফট খারাপ হয়ে গেল, আবার নিচে চলে এলাম, আবার তারপর যাচ্ছি, যেতে গিয়ে মুখ থুবড়ে পড়ছি। এই হচ্ছে তোমার ব্যাপার। তুমি আজকের দিনে কখনো নিজেকে জিজ্ঞাসা করো, তোমার নিজস্ব কোনো রকমের চিন্তা নেই বা নিজস্ব কোনো লক্ষ্য নেই, বা নিজস্ব যদি কোনো লক্ষ্য থাকে সেটা কিন্তু পট পরিবর্তন করে যাচ্ছে ক্ষণে ক্ষণে, এবং তোমার মনের মধ্যে একটা মারাত্মক জিনিস গ্রোন আপ করে গেছে বা গ্রো করছেও, সেটা হচ্ছে ফিনান্সিয়ালি আমাকে স্ট্রং জোনে আসতে হবে, মানে খুব চটজলদি আমাকে এমন ইনকাম করতে হবে যে ইনকাম দ্বারা আমি, আমার পরিবার বা আমার যে স্বপ্নগুলো আছে সেইগুলোকে আমি ফুলফিল করতে পারবো। কিন্তু মনে রেখো, একটা ফুচকাওয়ালা 5,000 টাকা মাসে ইনকাম করে, একটা ফুচকাওয়ালা কিন্তু 5 লাখ টাকাও মাসে ইনকাম করে, যদি তুমি জানো। নিশ্চয়ই তুমি জানো, তুমি একটু ভালো করে দেখো। তাহলে যেই ফুচকাওয়ালা 5,000 টাকা ইনকাম করছে, 10,000 টাকা ইনকাম করছে, তার লক্ষ্য এবং সেই অনুপাতে তার কর্মটা কিন্তু ততটুকুই ইমপ্লিমেন্ট হচ্ছে। আর যে 5 লাখ টাকা, আমি 5 লাখ টাকার বেশিও ইনকাম করে লক্ষ্য করেছি, 35 রকমের ফুচকা। আরে বাপরে বাপ, ফুচকাটা করো কি করে ভাই? আমি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, আলুর দমের ফুচকা, ইয়ের ফুচকা, ওয়ের ফুচকা, হ্যান ফুচকা, ত্যান ফুচকা, ওই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম। এছাড়াও কিন্তু আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা রয়েছে, বা সেই সমস্ত জায়গায় যারা ফুচকাওয়ালারা কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু পাড়ার একজন ফুচকাওয়ালা 5,000 টাকাও ইনকাম করতে পারছে না। তাহলে যেইটা তুমি চাইছো, মাসে আমি 3 লাখ টাকা ইনকাম করব যদি তুমি ভাবো, তাহলে তার উপযুক্ত কিন্তু তোমাকে হতে হবে। যদি তুমি উপযুক্ত না হতে পারো, কোনোভাবে দেখা যায় ফ্লুকের মধ্যে দিয়ে তুমি 2 লাখ 3 লাখ টাকা 1 লাখ টাকা উপার্জন করছো, সেটা কিন্তু বেশি দিন তুমি করতে পারবে না। সেটা তুমি অ্যাস্ট্রোলজারের কাছেও দেখবে, প্রচুর অ্যাস্ট্রোলজার আসে, আমার কাছে চলে আসুন, চলে এলেই আপনাকে 21 দিনের মধ্যে করে দেবো। আমি যে চ্যানেলগুলোতে অনুষ্ঠান করি সেই চ্যানেলগুলোতে দেখবে 3 মাস অন্তর অন্তর অ্যাস্ট্রোলজার চেঞ্জ হয়। এবার মানুষ তো বিপদে পড়েছে, অনেকে চলে যায়, অনেকে কিন্তু সোনা দানা হীরা জহরত সবকিছু বিক্রি করে ওই যোগ্যতা লাগিয়ে দিচ্ছে, 21 দিনের মধ্যেই বোধহয় নেগেটিভিটি কেটে যাবে, মেয়ের বিয়ে হচ্ছে না, বা দেখা যাচ্ছে মেয়ের বিবাহিত জীবনে নেগেটিভিটি বা কর্মের জায়গায় নেগেটিভিটি। কালকেই যেমন আমার চেম্বারে একজন এসেছিল, বলছে আমি একজনের কাছে গেছিলাম, কিসের জন্য যে আমার রেমিডি দিচ্ছে বললো না, 75,000 টাকা রেমিডির কথা বললাম, বুঝতে পারলাম না। সে এসে পরই সারেন্ডার করে দিয়েছিল, তারপর আমার কাছে এলো, বললো আপনার কাছে আমি একদম পরিষ্কার বুঝতে পারলাম। এবং আমি কিন্তু তাকে এইটাও বললাম, সে আমার ইউটিউব চ্যানেল ফলো করে, সুতরাং সে জানে, আমি কিন্তু তাকে এইটাও বললাম যে তুমি কখনো কিন্তু আমি যে রেমিডির কথা বললাম সেটা ধার করে নেবে না। ও বলছে, আমি কিন্তু বলছি এটাকে কুসংস্কার সংস্কার নয়, ও বলছে আমি কাজ পেতাম না, প্রতিদিন সকালবেলায় উঠে আপনাকে আমি স্মরণ করতাম, সেই ইউটিউব দেখেই এসেছিল, সে ইউটিউবও দেখছে, স্মরণ করতে করতে তারপর আমি কাজ পেয়ে গেছি, এখন মোটামুটি একটা কাজ পেয়েছি। আমি বলছি কাজ করতে করতে টাকা জমাবে, টাকা জমাবার পর তারপর যখন মনে হবে রেমিডিটা আমি স্বাচ্ছন্দ্যে নিতে পারবো, তখন রেমিডিটা নেবে, ধার করে তুমি রেমিডি নেবে না। তার ক্ষেত্রে কিন্তু বলেছিলাম। আবার এমন অনেকের ক্ষেত্রে যাকে বলেছিলাম তুমি দরকার হলে গুটি বাটি বিক্রি করে কিন্তু রেমিডিটা নাও, কেননা অবস্থা সিচুয়েশন অনুযায়ী কিন্তু রেমিডিটাকে কোন সময় নেওয়া প্রয়োজন,
ইমিডিয়েট কোন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন। যেমন ব্যারাকপুরের চেম্বারে আমার কাছে একজন এসেছিলেন, আমার কাছে ব্যারাকপুরের চেম্বারে প্রচুর ভিড় হয়েছিল, কালকেও তো প্রচুর মানুষ এসেছিল, যারা এসেছিল তারা জানে। কিন্তু ব্যারাকপুরের চেম্বারে 4 থেকে 5 জন আমাকে বলেছে, তার মধ্যে 4 থেকে 5 জন আমার কিন্তু লাইভ অনুষ্ঠানে কিন্তু তারা ফোন পেয়েছিল। তার মধ্যে একজন, তিনি বলছে তিনি একবার নয় 2বার কিন্তু ফোন করে লাইন পেয়েছিল। অনেকে বলে না যে লাইভ অনুষ্ঠানে ফোন পাওয়া যায় না, 2বার ফোন পেয়েছিল। এবার ফোনে সমস্ত কথা হয়েছে, কথা হওয়ার পর আমি যে অবলীলায় প্রেডিকশন করি, তিনি ভেবেছেন গুলতাপ্পি মারছে, ফালতু কথা বলছে। তিনি আবার এই ব্যারাকপুরের চেম্বারেই এসেছিল, সম্ভবত বোধহয় আমাদের বহরমপুর থেকে না গড়িয়ার থেকে, কোথা থেকে রেমিডি নেবে সে। তারপরে আবার অন্য আর একটা অ্যাস্ট্রোলজারের কাছে চলে গিয়ে প্রেডিকশন করিয়েছে। প্রেডিকশন করাবার পর তাকে তার বিশ্বাস হয়েছে এবং সে রেমিডি দিয়েছে, রেমিডি নিয়েছে। ভাবা যায়? এবারে রেমিডি নেওয়ার পর মানে যেই জন্য রেমিডি নেওয়া, বা রেমিডি বলতে তাকে নিশ্চয়ই বলেছিল 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। দেখছে আরো চোখ হয়ে যাচ্ছে, আরো নেগেটিভিটি ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর সে আমার কাছে এসছে এবং আমাকে বলছে কি যে লাইভ অনুষ্ঠানে আমি ফোন পেয়েছিলাম, ফোন করে আপনি বললেন। সে কিন্তু লাইভ অনুষ্ঠানে ফোন পেয়েছিল, লাইভ অনুষ্ঠান দেখে এসছে তা নয়, তাহলেও নয় যদি বলতো গুলতাপ্পি মারছেন সেটা আলাদা। সে কিন্তু বলছে লাইভ অনুষ্ঠান আমি ফোন পেয়েছিলাম 2বার, তারপরেও আপনাকে বিশ্বাস হয়নি, আমি অন্য আরেকজনের কাছে চলে গেছিলাম এবং তার রেমিডি অ্যাপ্লাই করে আরো নেগেটিভ জায়গায় চলে গেছে। এখন আপনি আমাকে বাঁচান, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। কি করব? তাকে খিস্তি মারবো? তাকে মানে তাড়িয়ে দেবো? সে তো স্বীকার করছে আমার ভুল হয়ে গেছে। কারণ আমার প্রেডিকশন শুনে অনেকেই মনে করে এটা বোধহয় এমনি বানানো, নিজের মতন করে বলছে। কেননা সত্যি সত্যি তো অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রোলজার বসে রইলাম, রাত্রিবেলায় ঢুকুঢুকু করলাম, হ্যাঁ, আর দিনের বেলায় গুলতাপ্পি মারলাম। আর যারা আমার স্টুডেন্ট প্রত্যেকে জানে আমি কোনো চেম্বার করে আসার পরেও কিন্তু স্নান টান করে চুপচাপ বসে তারপর কিন্তু আমি স্টাডি করি। কেননা যে কুঠারে তুমি গাছ কাটছো, যে কুঠারটা তোমার অস্ত্র, যেটা দিয়ে তুমি প্রফেশনালি ইমপ্লিমেন্টেশনের জায়গায় হিট করছো, সেই কুঠারটাকে কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে শান দেওয়াটা ভীষণ প্রয়োজন। তা না হলে কিন্তু ফোঁটা হয়ে যাবে, যতই তুমি ভালো কাঠুরে হও না কেন। তাই জন্য আমি সবসময় শান দিয়ে যাই। তোমরা বলতে পারো এটার একটা পজিটিভ জায়গা, আপনি বাড়ি এসে আপনার স্ত্রী কাউ 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 করে না, আপনার ছেলে মেয়েরাও ছুটে এসে অভিযোগ জানায় না, কোনো কিছু নয়, আপনি শান্তি, এটাও একটা ব্যাপার। অবশ্যই এটাকেও মানি না। হয়তো আমি যদি সাংসারিক পুরুষ হতাম তাহলে হয়তো পারতাম না। আমি একদম একক বলেই বোধহয় এটা সম্ভব হচ্ছে, নিজের মতন সমস্ত কিছুকে হ্যান্ডেল করছি, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে তোমার মনে রাখা প্রয়োজন আছে যে আমি পিএইচডি নিয়েও চিন্তা করছি, আবার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ পেয়েছিলাম, সেটা আসবে না, সেটা নিয়েও চিন্তা করছি। এরকম করলে কিন্তু হবে না। তোমাকে একদম মাইন্ডসেট করতে হবে, একদম সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং তারপর কিন্তু ঝাঁপাতে হবে। আমি যদি প্রথমেই লক্ষ্য করি 3 নাম্বার ঘরে বৃহস্পতি এবং রাহু, এবং বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন 6 3 9 1, 10 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার ঘর দ্বারা মঙ্গল এবং শুক্র কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতি এবং সূর্যকে যদি দেখা যায় নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং কেন নেগেটিভ হয়ে যাচ্ছে? সূর্য কিন্তু শুক্রের সাথে বসে রয়েছে কন্যার ঘরে, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 9-6 কানেকশনের মধ্যে দিয়ে এই যে শুক্র দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে, আর মঙ্গল কেতু যুক্ত হয়ে রয়েছে। সুতরাং এই যে তুমি কাজ করব, তোমার কি হয়েছে জানো তো? তোমার একটা ফোকাস ছিল, লক্ষ্য ছিল। যখন থেকে তুমি ভাবলে আমি নিজের মাস্টার, তখন থেকে ভুল ইমপ্লিমেন্ট করতে করতে আজকের দিনে যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাও লক্ষ্য করি, তাহলে শুক্র কিন্তু মঙ্গলের ঘরে চলে এসছে 8 নম্বরে, সেখানে বৃহস্পতি। আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ ইনফ্লুয়েন্স একদম
মানে 6-3 মঙ্গল 9-6 দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়ে গেছে। আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশনে দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু দেখো, শনিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 1:9 6:10% মধ্যে দিয়ে আমাদের মঙ্গল এবং চন্দ্রকে হিট করছে। এবং আবার যদি শুক্র এবং রাহুর কানেকশন লক্ষ্য করো 10:8 2:1 এবং 7% মধ্যে দিয়েও কিন্তু চন্দ্রকে হিট করছে। তাহলে যে পজিটিভ গ্রহের ভাইব্রেশন ছিল সেটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে গেছে কেবল তোমার নেগেটিভ থিঙ্কিং এর জন্য। বোঝাতে পারলাম? সুতরাং আজকের দিনে যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ পেয়েছিলে, সেই কাজটা তুমি যদি করতে, তবুও সেখান থেকে কিন্তু আস্তে 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 আমি 1 তলাতে উঠলাম, তারপর 2 তলা 3 তলা 4 তলায় জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। ফার্স্ট আর সেকেন্ড কথা, আজকের দিনে জীবনে কখনো তুমি পিএইচডি পাবে না। কিন্তু তোমার জন্মছকটাকে যদি লক্ষ্য করা যায় 9-6 চন্দ্রকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 10:2 1:12 6 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে তোমার পোস্ট ডক্টরেট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছিল। মানুষ ভুল করে কেন? কর্মের কথা বলতে বলি, তুমি ভুল কর্ম করেছো, ভুল চিন্তা করেছো। হ্যাঁ, আমি কিন্তু আজকের দিনেও রাহু এবং চন্দ্রের অবস্থান শুক্র মঙ্গল এবং বুধকেও হিট করছে। তুমি সবসময়, আমি বলছি না এটা করা উচিত নয়, তা বলছি না, তুমি আজকের দিনেও ছোটখাটো হয়তো কোনো কাজকর্ম করছো হাত খরচের জন্য, এই জায়গাটা করছো। অ্যাকচুয়ালি এমন অনেকে রয়েছে কি জানো তো, তারা অত্যন্ত ডেডিকেটেড পার্সন হয়, সবকিছুকে ত্যাগ করে দেয়। তোমার বাবা এত গরিব নয় যে তোমাকে দুবেলা খেতে দিতে পারবে না, তা নয়। সবকিছুকে না একদম মানে কি বলে সরিয়ে রেখে দেয়, লক্ষ্যের পেছনে ছোটে। তুমি এই যে ওই যে বললাম স্বনির্ভর হওয়ার একটা প্রবণতা তোমার মধ্যে রয়েছে। হ্যাঁ, যে ছোটখাটো যে কাজ করছো হাত খরচের জন্য, সেগুলো খারাপ বলছি না, কিন্তু তোমার মাইন্ডসেটটা নেই। তুমি সারাক্ষণ ধরে ভাবছো কখন আমি একটা ভালো কোম্পানিতে কাজ করবো এবং হিউজ মাইনে পেতে শুরু করব, স্যালারি পেতে শুরু করব। কিন্তু এই যে যোগ্য হয়ে ওঠা, হয়তো তুমি কোনো একটা জায়গায় কাজ করলে এবং দেখা গেল মোটামুটি একটা স্যালারি পেতে শুরু করলে, কিন্তু তারপর সেটা ইনক্রিজ হবে না, ব্লক হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু পিএইচডি তোমার কোনো মতেই কিন্তু পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। পিএইচডি পাওয়ার জায়গায় প্রবল প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং কিন্তু মূল তোমার ছকের মধ্যে পোস্ট ডক্টরেট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃহস্পতি রাহু কানেক্টেড হয়ে রয়েছে, এবং রাহু 3 নাম্বার ঘরে কোথায় রয়েছে? বুধের ঘরে রয়েছে। রাহু কিন্তু মিথুনের ঘরে রয়েছে। সেই বুধ, মিথুনের অধিপতি গ্রহ বুধ কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে। কেন? সূর্য এবং শুক্রের অবস্থান বুধ। আজকের দিনে যদি লক্ষ্য করা যায় তাহলে বুধ এবং চন্দ্র বসে রয়েছে, কিন্তু 4 নাম্বার ঘর কর্কটের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। আছে কিনা? তাহলে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিদেশ যাত্রার যোগকে তুমি হারিয়ে ফেলবে, বা সেই জায়গাটাই কিন্তু তোমার জীবনে আসবে না। এবং এই যে তুমি বলছো 2025 সালের জুন মাসের পরে তোমার মাস্টার্স কমপ্লিট হবে, তারপরে একটা লক্ষ্যভ্রষ্ট দিকভ্রষ্ট একটা মারাত্মক মানে জিনিয়াস ছেলে, কিন্তু তার কোনো লক্ষ্য নেই, দিক নেই, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হরমোনের ব্যাড ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, তবেই না গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। অথচ তোমার তো নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল না, এবং তোমার জন্মছকের মধ্যে অত্যন্ত একদম মানে মারাত্মক ছিঁড়ে খাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে যখন চন্দ্র, মঙ্গল এবং রাহুর অবস্থান কেতুকে হিট করে আজকের দিনে দাঁড়িয়ে, এবং 4 নাম্বার 10 নাম্বার ঘরে, তখন তোমার বন্ধু ভাগ্য, কলিগস ভাগ্য, সহকর্মী ভাগ্য, আত্মীয় স্বজন, কাছের মানুষ ভাগ্য অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রু মানে তুমি যাকে মিত্র ভাবছো সেই হয়তো শত্রু। শত্রু তো নয়, গুপ্ত শত্রু, লুকোনো শত্রু তোমার ক্ষেত্রে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং ডেফিনিট ভাবে আমি বলে দিতে পারি
কেননা মঙ্গল এবং কেতুকে একত্রিত করে যদি 2:1% মধ্যে শনি রবির আন্ডারে ফেলছে 11 নম্বর ঘরে। কিন্তু সবচেয়ে বড় কথা, মঙ্গল এবং যে রাহুর কানেকশন এবং সমসপ্তমের চন্দ্র এবং কেতুর কানেকশন কিন্তু 5 নম্বর ঘরে শনিকে ডিস্টার্ব করছে। গুপ্ত শত্রুতা তোমার সফলতার জায়গাকে হ্যাম্পার করবে, তোমার কর্মের জায়গাটাকে হ্যাম্পার করবে। যেমন আর শুক্র এবং বৃহস্পতির অবস্থান যখন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 3 নম্বর 7 নম্বর 1 নম্বরের মধ্যে দিয়ে কেতুকে হিট করে, ইলিগাল কাজে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি জন্মছকটাও লক্ষ্য করি তাহলে মঙ্গল এবং কেতু কিন্তু আজকের দিনে সমসপ্তমে কিন্তু মঙ্গল এবং কেতু চলে এসছে, কেননা 4 নম্বর ঘরটা কিন্তু কর্কটের ঘর আর মকরের ঘর কিন্তু 10 নম্বর ঘর। তাহলে কেতু কর্কটের ঘরে রয়েছে আর মকরের ঘরে কিন্তু মঙ্গল রয়েছে। তাহলে জীবনে কিন্তু এমন কোন জটিলতায় জড়িয়ে পড়বে যেখানে মামলা মকদ্দমা পুলিশ কেস আইনত জটিলতা এগুলো কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেমন শনি রবির ঘরে বসে রয়েছে, সেই রবি তার মানে 11 নম্বর এবং 5 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হচ্ছে। অনলাইন রিলেটেড যখন কোনো কাজ করবে খুব সাবধান, কেন না শনিকে কেন্দ্র ধরলে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান বৃহস্পতিকে হ্যাম্পার করছে। সুতরাং কোনো ভুলভাল কাজ করতে পারো, টাকা চোট হয়ে যেতে পারে। শুধু কাজ নয়, অনলাইন রিলেটেড যে কোনো কিছুতে ভীষণ সাবধান। এবং চন্দ্র কেতুর অবস্থান মঙ্গলকে হিট করা মানে তুমি স্বীকার করো চাই না স্বীকার করো, শত্রুতার জন্য মেন্টাল ডিস্টারবেন্স হওয়া বা মানসিক যে জোর, সেই জোরটা কিন্তু মানে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাওয়া বা সেই জোরটা না থাকার জায়গা কিন্তু এক্ষেত্রে পরিষ্কার ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এই যে চন্দ্র এবং বুধের অবস্থান 6 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর কিন্তু শুক্র এবং বৃহস্পতির অবস্থান, আর 12 নম্বর ঘর কিন্তু সেই বৃহস্পতি, কেননা মিনের ঘর। তাহলে মিনের এবং 12 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্রের সাথে মঙ্গলের ঘরে বসে রয়েছে। শারীরিক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, শরীরগত কারণে শরীর সায় দেবে না, শরীর পারমিট করবে না, অসুস্থ হয়ে যাওয়া। এবং পরবর্তীকালে 8 নম্বর ঘর মানে লেন্দি প্রসেসকে বোঝানো হয়। তাহলে আমি অসুস্থর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রেখো, এই যে শুক্র বৃহস্পতির সাথে মঙ্গলের ঘরে 8 নম্বর ঘরে বসে রয়েছে, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, আর 7 নম্বর 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু এই শুক্র বৃহস্পতির সাথে বসে রয়েছে। তাহলে দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, অপোজিট সেক্স থেকে সাবধান হতে হবে, ক্লোজ ফ্রেন্ড থেকে সাবধান হতে হবে, আর অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা, ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার তুমি স্টেবিলিটি বলতে কতটুকুতে বোঝো, মানে অনেকের ক্ষেত্রে 10,000 ঠিক আছে চলে যাচ্ছে, জমি জমা আছে, অনেকের ক্ষেত্রে 15,000 20,000, অনেকের আবার 1.5 লাখ 2 লাখেও কিন্তু মন ভরে না। হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে এক একজন, তোমার ক্ষেত্রে কি সেটা তুমি নিজে বুঝবে। কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু তোমার ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি একদম 100% শিওর তুমি শুনবে, শুনে আচ্ছা ঠিক আছে, আবার 1 বছর পর প্রেডিকশন করতে বলবে। তোমার মধ্যে নেগেটিভ যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়, সেটাকে অফ করা ভীষণ প্রয়োজন। বিদেশ যাত্রার জায়গায় প্রবল প্রতিবন্ধকতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ বিদেশ যাত্রায় বা বিদেশে থাকা, বিদেশে কর্ম করা, বিদেশে পড়াশোনা করা, এই সব ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জানো তো একটা কথা, খুব সুন্দর কথা, এটা আমার গুরুও বলতো, আমি অনেক ম্যাচিওর পার্সনদের দেখেছি যখন আমি একটু কম বয়স ছিলাম। খুব ইম্পর্টেন্ট কথা, যে তুমি কি নিজের প্রতি কনফিডেন্ট, যেটা কিন্তু এই 140 কোটি বা 135 থেকে পেরিয়ে গেছে 140 কোটির 99.9% মানুষ কিন্তু কনফিডেন্ট নয়। যারা অরোরপতি, তারাও কিন্তু কনফিডেন্ট নয়। তাই জন্যই কিন্তু সারাক্ষণ তারা কিন্তু জপ করে যাচ্ছে, মন্দির প্রতিষ্ঠা করছে হচ্ছে ভগবান যাতে আমাকে রক্ষা করে, তাই জন্য, স্পিরিচুয়ালিটির জন্য নয়, বা মসজিদ গির্জা হোয়াটএভার যাই হোক।
স্পিরিচুয়ালিটির জন্য নয়, চাওয়া চাওয়া চাওয়া, তুমি আমাকে দাও, তুমি আমাকে রক্ষা করো, আমার যে কোটি কোটি 100 কোটি টাকার সম্পত্তি রয়েছে সেটাকে তুমি রক্ষা করো। এই মানসিকতা থেকে কিন্তু মন্দির, মসজিদ, গির্জা কাছে গিয়ে হাত জড়ো করছে, তার কাছে স্যারেন্ডার কখনো করছে না। আমি তোমায় ভালোবাসি, স্পিরিচুয়ালিটি, তুমি আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, ধৈর্য দাও, হ্যাঁ, লড়াই করার মানসিকতা দাও, এইগুলো কিন্তু কখনো বলে না। যাই হোক, তোমার ক্ষেত্রে আমি আমি যে গল্পটা বলছিলাম, গল্প মানে খুব ইম্পর্টেন্ট কথা। একটা মানুষের নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে তাহলে কখনো লং টার্ম ইনভেস্ট করতে নেই। লং টার্ম ইনভেস্ট করতে গেলে বৃক্ষ রোপণ করো, কিন্তু কখনো মানিকে ইনভেস্ট করো না। কেননা অর্থ এমন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা 20,000 টাকা রেখে দিলাম, 30 বছর পর সেটা একটা জায়গায় এলো, এইটা কারা করবে? তোমার বাবা, তোমার গার্জেন, যে আমার ছেলের জন্য আমি এই টাকাটাকে এমনি রেখে দিলাম, এটা আস্তে আস্তে বাড়ুক, এটাতে কেউ হাত দেবে না। কিন্তু তুমি যদি ছোটখাটো কাজ করে হাত খরচের টাকা জমিয়েছো, এবার লং টার্মের জন্য সেটাকে ইনভেস্ট করে রেখে দিয়েছো, মূর্খামি, কখনো করা উচিত নয়। বরঞ্চ সেই টাকাটাকে আমি আবার ইনভেস্ট করব মানে কি, আমি তা বলে জুয়া খেলবোর কথা বলছি না। আমার চিন্তাধারায় যে কোনো ভাবে ইনভেস্ট, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যে কোনো ভাবে ইনভেস্ট। অনেক ক্ষেত্রে কিন্তু ওই টাকা দিয়ে দরকার হলে আমি দামি দামি বইপত্র কিনবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই টাকাটাকে তোমার কাজে ব্যবহার করে কর্মের মধ্যে দিয়ে আরো দ্বিগুণ অর্থ তুমি উপার্জন করো। বা যদি উপার্জন না করে সেম থাকে, তাহলেও তুমি কি উপার্জন করলে বলো তো? তুমি অভিজ্ঞতা উপার্জন করলে, তোমার পলিসিটা তুমি বুঝতে পারলে, কেন আমি ওইটা পারলাম না। আমি কিন্তু তা বলে একবারের জন্য ওই জুয়া বা ওই আমাদের সাট্টা এগুলো খেলতে বলছি না, হ্যাঁ, বা ভুলভাল ট্রেডিং এও যেতে বলছি না, কিন্তু না জেনে শুনে উল্টোপাল্টা ভুলভাল কখনো নয়। কিন্তু আমি অর্থটাকে ব্লক করে রেখে দেব কেন? তোমার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই নিয়ে আমি আরো অনেক কথা বলতে পারতাম, কেননা আমি স্বচক্ষে দেখেছি অনেক ইল্লিগেল ঘটনা কিন্তু এরা ঘটায়। আমার এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইনভেস্ট প্রকল্পের সাথে যুক্ত, মানে সার্ভিস করে আর কি, সার্ভিস করতো, তারা ছেড়ে দিয়েছে, এসে বলেছে জানেন একটা মারাত্মক রকমের কুচক্র বা ভুল মানুষকে বোঝানো হচ্ছে, আমি হ্যাটস অফ তাদেরকে করি। তারা কাজ ছেড়ে দিয়েছে এবং কাজ ছেড়ে দেওয়ার পরে লড়াকু আবার একটা কাজ জুটিয়ে নিয়েছে। লং টার্ম ইনভেস্ট করা তোমার বিন্দুমাত্র উচিত হয়নি, কেমন, একদমই কিন্তু উচিত হয়নি। তোমার আরেকটা প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি আমাকে করেছো কোন ফিল্ডে আমি জব ট্রাই করব। আমি প্রথমেই যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, এখনো সেই কথাটাই বলবো। তার মানে তোমার মধ্যে কোনো লক্ষ্য নেই। তোমার মধ্যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোন সাবজেক্ট, এটা কিন্তু আমার অবাক লাগে, আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আমি পড়াশোনা যেই সাবজেক্টটাকে নিয়ে করছি সেই সাবজেক্টটাকে নিয়েই তো আমার প্রফেশনালি ইমপ্লিমেন্টেশনের জায়গা আসবে, প্রফেশনালি নিজেকে ইমপ্লিমেন্ট করব তো সেই সাবজেক্টটাকে ভিত্তি করেই। তাহলে সেই সাবজেক্টটাকে ভিত্তি করে আমি কোন কাজের মধ্যে গেলে পরে ভালোবেসে কাজ করতে পারবো, এনার্জি পাবো, ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, চ্যালেঞ্জ আসবে, এটা তো তোমার ব্যাপার সম্পূর্ণ, এটা তো তোমার ব্যাপার। আজকের দিনে 2025 সালের জুন মাসে যে মাস্টার্স যার কমপ্লিট হয়ে যাচ্ছে, সে বলছে কোন ফিল্ডে গেলে ট্রাই করলে আমি জব পাবো, তার মানে তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তুমি যে প্রশ্ন করেছো সেখানে প্রথমে বলেছো MNC কোম্পানিতে আমি একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি এখন জয়েন করতে পারছি না। তার মানে যদি অসুবিধাটা না থাকতো জয়েন করে ফেলতে, আমি সেই অসুবিধাটা এখানে আর বললাম না। এক, দ্বিতীয়ত তুমি বলছো পিএইচডি নিয়ে আমি খুব চিন্তিত, পিএইচডি পাবো কিনা। দুই, তৃতীয়ত তুমি কি বলছো, স্যার আমি কোন ফিল্ডে গেলে তাহলে জব পাবো। তার মানে তুমি কতটা বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড বলাটা ঠিক হবে কিনা জানি না, কতটা বিক্ষিপ্ত হয়ে রয়েছো।
এবং তুমি যে বিক্ষিপ্ত হয়ে রয়েছো তার কারণ চন্দ্র যেহেতু কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে এসেছিল জন্মছকে, আজকের দিনে কিন্তু চন্দ্র বুধের সাথে 6 নাম্বার ঘরে বসে রয়েছে, বুধকেও নেগেটিভ করছে, উপস্থিত বুদ্ধি বা তাৎক্ষণিক বুদ্ধি বা বুদ্ধির ইমপ্লিমেন্টেশন কেও নেগেটিভ করছে। তার কারণ কিন্তু চন্দ্রের ঘরে কেতু বসে আছে, সে কিন্তু সমসপ্তমে শনি এবং মঙ্গলের দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি বারবার ধরে বলেছিলাম আমাদের কেতু এবং রাহু দুটো ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, এদের নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি এরা পজিটিভ কোনো গ্রহের সাথে বসে থাকে বা যে ঘরটাতে বসে আছে তার অধিপতি গ্রহ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু তারা পজিটিভ হয়ে যায়, আর তারা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই কেতু এবং রাহু নেগেটিভ হয়ে যায়। তাহলে চন্দ্র, এই যে চন্দ্র কর্কটের ঘর 4 নাম্বার ঘর আজকের দিনে শনি এবং মঙ্গলকে 10 নাম্বার ঘরে হিট করছে। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, পূর্বেও আইনত জটিলতায় ফেঁসে যাওয়া এবং ভবিষ্যতেও আইনত জটিলতায় ফেঁসে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার বুধ নেগেটিভ হয়ে গেল কেন? যেহেতু চন্দ্র এবং কেতুর অবস্থান নেগেটিভ, সেই চন্দ্র কিন্তু বুধের ঘরে 6 নাম্বার ঘরে বসে রয়েছে এবং বুধকে হিট করছে। 6 নাম্বার ঘর দ্বারা প্রাপ্তহিক জীবনকেও বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু গুরুকেও বোঝা যায়। তুমি কোনো গুরুকে গুরু বলে মনেই করো না, এটাও কিন্তু আজকের দিনে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কোনো গুরুকে গুরু বলে মনেই করো না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও কিন্তু আইনত জটিলতায়, ইলিগেল কাজে ফেঁসে যাওয়া, তুমি নিজেই বুঝলে না, তুমি কাজ করে গেলে দেখা গেল ইলিগেল কোনো কাজ, হ্যাঁ, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই যে তুমি বলছো আমি কোন ফিল্ডে জব ট্রাই করব, আমার যেটা মনে হয় সর্বপ্রথম এই ছকটার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে সেটাকে অবশ্যই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। কেননা গ্রহের প্রতিকার যদি না করা হয়, গ্রহের ব্যাড রিফ্লেকশন নিয়ে হাজারো কর্ম করো, হাজারো চেষ্টা করো, হাজারো বুদ্ধি ধরো, প্রচন্ড শিক্ষিত হও, কিন্তু তুমি কখনো পজিটিভ রেজাল্ট পাবে না। তুমি যেটা চাইছো, আবার বলছি, তুমি যেটা চাইছো পাবে না। সর্বপ্রথম তোমার গ্রহের নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। দ্বিতীয়ত, তুমি যদি মনে করো আমি ইনকাম না করলে চলবে না, আমি তোমার কোনো ব্যক্তিগত জীবনে বা তোমার কারোর জায়গায় কোনো জায়গায় হিট করবো না, আমি এর ব্যক্তিগত জীবনে চলবে না যদি মনে করো, তাহলে কোনো কাজে যুক্ত হয়ে যে, তুমি তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ পেয়েও ছিলে এবং ভবিষ্যতে কাজ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তখনই লক্ষ্য করা যাচ্ছে যখন তুমি দারিদ্র যোগটাকে অফ করবে, কারণ রবি এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেখানে চন্দ্র কিন্তু আজকের দিনে কেতু কানেক্টেড হয়ে গেছে এবং মঙ্গল এবং শনি কেতুকে কিন্তু হিট করছে। তাহলে কি হচ্ছে, একটা জায়গায় কাজ দেবে, বললো শোন বা শুনুন 50,000 টাকা দেবো, আরে বাবা 50,000 টাকার কাজ পাচ্ছি, আমি শিক্ষিত, আমি সব জানি, আমি গিয়ে তো ওখানে দেখা যাচ্ছে কম্পিউটার নাড়ানাড়ি করছি বা ওরকম ধরনের কোনো কাজ করছি। তারপরে দেখা গেল আলটিমেট আমি আমার দিক দিয়ে আমি ঠিক আছি, কিন্তু তুমি জানলেই না ওইখানে হয়তো ইলিগেল কোনো কাজ চলছে। এরকম সিচুয়েশন তো আগেও হয়েছিল, বুঝতে পেরেছো? তাই জন্য তোমাকে আমি প্রথমেই বলবো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। তারপর যদি তোমার মনে হয় যে আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে হালকা টিফিন, দুপুর বেলায় ভাত খাওয়া, সন্ধ্যেবেলায় হালকা টিফিন, রাত্রিবেলায় আবার রুটি তরকারি বা হালকা নয়, তুমি একটা বাচ্চা ছেলে, মোটামুটি তোমার যতটুকু খিদে পায় ততটুকু খাওয়া, এইটা এবং যা মানে অন্ন বস্ত্র বাসস্থান পুরোটা মোটামুটি মেনটেন করা যাচ্ছে, তাহলে আমার যেটা মনে হয় তোমার পিএইচডির জন্য ঝাঁপানোটা ভীষণ প্রয়োজন। পিএইচডির জন্য ঝাঁপানোটা ভীষণ প্রয়োজন। এক্ষেত্রেও কিন্তু আমার এমন স্টুডেন্ট আছে, আমার প্রচুর পিএইচডি স্টুডেন্ট আছে, তার মধ্যে একজন স্টুডেন্ট, একটি মেয়ে, সে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে আমার কথা মতো সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও কাজ করছিল, কিন্তু তারপর আমি বলেছি তোর পিএইচডি হবেই হবে, কিছুতেই পাচ্ছে না মানে সেখানে আবার ঘাপলা কেস ছিল। আমি ওই ঘাপলা কেস নিয়ে বা ইলিগেল কেস নিয়ে বলতে চাই না, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আমরা সারাক্ষণ ধরে ওয়েস্ট বেঙ্গল ইলিগেল করলে তো চলবে না। হ্যাঁ,
ইলিগেল কেস, সে চান্স পাচ্ছে, সে পরীক্ষায় ভালো নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার মানে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থাকছে, কিন্তু তাকে চান্স দেওয়া হচ্ছে না। এরকম অনেক কাহিনী হয়েছিল। সেই কাহিনীর সাক্ষী সে কাঁদতে কাঁদতে, সে যন্ত্রণা পেয়ে, সে হাহাকার করে, এমন অনেক কথা যেটা তার বাবা মাকে বা কাছের মানুষকেও বলেনি, আমাকে বলেছিল রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে। তো আজকের দিনে কাঁদতে কাঁদতে বলতো, আমি তাকে বলতাম, ধর কাঁদছিস কেন, ফাইট কর ফাইট কর ফাইট কর। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, প্রচুর চেষ্টা করতো, হচ্ছে না হচ্ছে না। সে আমার সাথে একদম যেমন মেয়ে বাবাকে বলে সেরকম ভাবে সে কিন্তু তার ফিলিংস বলতো, যন্ত্রণা, আমি সেই যন্ত্রণাটা ভাগ করে নিতাম এবং আমি তাকে উদ্বুদ্ধ করতাম, বলতাম হবেই, কেননা ছকের মধ্যে দেখা যাচ্ছে, এবং নেগেটিভিটি অফ করেছিল। কিন্তু তারপর একটা সময় কিন্তু সে পিএইচডি পেল। যখন পিএইচডি পেল তারপর থেকে সে কিন্তু তার, সে আর গুরু বলে মানে কিনা জানি না, গুরুই বলো, টিচারই বলো, পথপ্রদর্শকই বলো, পিতা মানে কি, পালন কর্তা, তাকেও বলো, সব ভুলে গেল, সেই ফিলিংসও সে ভুলে গেল। এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে। যাই হোক, সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, ভালো থাকুক এবং আরো অনেক বড় হোক, সে কিন্তু পিএইচডি পেল। আবার এমন অনেকে রয়েছে যারা কিন্তু পিএইচডিটা খুব যে কঠিন ভাবে পেয়েছে তা নয়, পিএইচডি পেয়ে পোস্ট ডক্টরেট করতে বিদেশে চলে গেছে, এরকম 2 জন আছেই। তো আগেও বহুবার বলেছি, 2 জন আছে পোস্ট ডক্টরেট করছে। তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, পাচ্ছে তো পাচ্ছে, কিন্তু পিএইচডিটা ছেলে খেলা নয়, কিন্তু পিএইচডিটা মাধ্যমিক পাস করা নয়, উচ্চ মাধ্যমিক পাস করা নয়। আজকের দিনে দাঁড়িয়ে পিএইচডি পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়। সেই জায়গাটা আজকের দিনে গ্রহের নেগেটিভিটি অফ না করলে কোনো মতেই সম্ভব নয়। এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমাকে যেভাবেই হোক গ্রহের নেগেটিভিটি অফ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, বিদেশ যাত্রার একটা যোগ প্রবল হয়েছিল, কিন্তু আজকের দিনে সেই বিদেশের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার তুমি দেখা গেল কোনো কারণে আমার সাথে আর যোগাযোগ করলে না, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে না, তুমি কোনো কারণে, আমি এমনি জাস্ট একটা বলে রাখছি, অনেক ক্ষেত্রে মানুষ বোঝে না। তো দেখা গেল কোনো কারণে তুমি পিএইচডি করলে, পিএইচডিতে চান্স পেয়েছি। আমাদের এমন অনেকের কিন্তু ভুল ধারণা আছে, এইগুলো নিয়েও আমি এখানে বেশি বলবো না। পিএইচডিতে চান্স পাওয়া মানে 50-60 হাজার টাকা পেয়ে গেলাম, ওরকম কিন্তু নয়। এই পিএইচডিরও কিন্তু ক্যাটাগরি রয়েছে। যাই হোক, মনে করো তুমি পিএইচডিতে চান্স পেয়ে গেলে এবং কোনো কারণে দেখা গেল পিএইচডি হয়ে যাবার পর পোস্ট ডক্টরেট করতে তুমি বিদেশে চলে গেলে, তখন তুমি হোয়াটসঅ্যাপে বললে, কি স্যার পিএইচডি পাবো না বললেন, বিদেশ যাবো না বললেন। মনে রেখো, যখন তোমার বলা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবার, যখন বলা হচ্ছে তোমার বিবাহিত জীবন খারাপ, এই নেগেটিভিটিকে অফ না করলে, তার মানে এই নয় যে তুমি কখনো বিবাহ করতে পারবে না। তুমি তারপরের দিনই বিয়ে করে নিতে পারো, কিন্তু দেখবে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর সেই বিবাহিত জীবনটা খারাপ যাবেই যাবে। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। হ্যাঁ, এরকম অনেকে রয়েছে। কিন্তু আমি বিবাহ নিয়ে বলেছিলাম, তারপর দেখা গেলো বিয়ে করে নিল, তারপর ফালতু একজন, এরকম অনেকে আছে, কিন্তু আস্তে আস্তে নেগেটিভ সিচুয়েশনে যাবে। সেরকম তুমি পিএইচডিতেও যদি চান্স পেয়ে যাও, দেখা গেলো নেগেটিভিটি অফ করলে না, পিএইচডিতে চান্স পেয়ে গেলে, নেগেটিভিটি অফ করলে না, তুমি বিদেশ ভূমিতেও চলে গেলে, কাজ করতেও চলে যেতে পারো, পোস্ট ডক্টরেট করতেও চলে যেতে পারো, আলটিমেট সফল হতে পারবে না। মূল কথা হচ্ছে তুমি সফল হতে পারবে না। তুমি যেই সফল হতে চাইছো, তুমি যদি জোর করে এখন বিদেশে গেলে গিয়ে 50-60 হাজার টাকার কাজ করে বলো, আমি তো কাজ করছি, আপনি ফালতু স্কুলে যান। একটা সাবজেক্ট পিএইচডি নিয়ে, পিএইচডির পরে কিন্তু নিশ্চয়ই জানো অনেক ক্যাটাগরি রয়েছে, এখানে আলোচনা করে এটাকে আমি দীর্ঘতর করতে চাই না। সুতরাং পিএইচডি নিলেই কিন্তু সফল হওয়া যায় তা নয়, এটা সম্পূর্ণ ভুল। হয়তো আমার নামের আগে কিছু অক্ষর বসে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পিএইচডি নিলেই আমি সফল হয়ে গেলাম তা নয়। এবং পিএইচডি করলাম, তারপর পোস্ট ডক্টরেট, এই যে ডক্টরেট হ্যান ত্যান সমস্ত কিছু যে করছো, তার মানেই যে হাজার হাজার এক্সাম্পল রয়েছে তারা সফল, তা নয়। সুতরাং এই সফলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, যে যদি তোমার মনে হয়
যে আমাকে কাজ করতেই হবে তা না হলে চলবে না, তাহলে ইমিডিয়েট, কেননা 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয় রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে। তাহলে আজকের দিনে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে জুন মাস মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তুমি এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আবার ট্রাই করো, ডেফিনিট ভাবে পাবে। রেমিডিয়াল নেগেটিভিটি অফ করলেই তুমি হাজার হাজার আরো তুমি অপরচুনিটি পাবে। যদি তুমি মনে করো যে আমাকে কাজ করতে হবে, আর যদি তুমি মনে করো না আমি পিএইচডি করব, তাহলেও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে তুমি এই মাস্টার্স হয়ে যাবার পর বা এখনই কিন্তু সাধনা শুরু করে দাও, কেননা করতে কিন্তু তোমাকেই হবে। আমি তোমার নেগেটিভিটিকে অফ করে তোমার পাশে দাঁড়াতে পারি, এটা আমি বারংবার ধরে বলি, চেম্বারেও বলি, এখানেও বলছি। কিন্তু পরীক্ষা দেওয়া, নিজেকে তৈরি করা বা তোমার যে মাইন্ডসেট করা, মেন্টালি প্রিপারেশনের জায়গা, এগুলো পুরোপুরি কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি শুধু নেগেটিভিটিকে অফ করে তোমাকে রূপটা দেখাতে পারি এবং তোমাকে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করতে পারি, চার্জ করতে পারি, তার বেশি কিন্তু নয়। বোঝাতে পারলাম? যদি মনে হয় রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তোমাকে করতেই হবে, যদি মনে হয় আমাকে কাজ করতেই হবে, একদম 100% কিছু করার নেই, তাহলে কিন্তু এমএনসি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানির তুমি ট্রাই করবে। ডেফিনিট ভাবে এই বছর এন্ডে বা নেক্সট ইয়ারে ডেফিনিট ভাবে পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি মনে করো না আমার মোটামুটি একেবারে অর্থ ইনকাম করতেই হবে, নট নেসেসারি, তাহলে তুমি পিএইচডি করতে পারো। তার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তাহলে কোন ফিল্ডে গেলে জব ট্রাই করবো, এই সমস্ত ফালতু প্রশ্ন না করে এই দুটো অপশনকে বেছে নাও, কেমন? কিন্তু তার আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তোমাকে করতেই হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।